বাংলাদেশের আগ্রাসী প্রতিবেশী ভারত একমত হতে পারেনি দলগুলো। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন। তারেক রহমান দম্পতির বিচার নিম্ন আদালতে নিরপেক্ষ হয়নি মন্তব্য হাইকোর্টের, নেটিজেনদের প্রশংসা। এবং সর্বশেষ জানাবো সংবিধান সংশোধন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঐকমত্য হয়নি, কমিশনের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের আগ্রাসী প্রতিবেশী ভারত বাংলাদেশের নিরাপদ প্রতিবেশী নয়, তা সত্ত্বেও আমাদের তার পাশেই থাকতে হবে। কোনো দেশই তার প্রতিবেশীকে সরিয়ে দিতে পারে না। সহা অবস্থানে বিশ্বাসী প্রতিবেশী যে কোনো দেশের জন্যই সৌভাগ্যের বিষয়, কিন্তু এই ব্যাপারে আমরা সৌভাগ্যবান নই। বিভিন্নভাবে অন্যের দেশ দখল করে ভারত এখন বিশাল ভূখণ্ডের অধিকারী। ভারতের বর্তমান ভূখণ্ডের 48% দখলকৃত। জবরদখলের মতো জঘন্য অপকর্মকে ভারত তার স্বাভাবিক কার্যক্রমের অংশ বলেই মনে করে। ভারতের এই আগ্রাসী মানসিকতা তার সব প্রতিবেশীর জন্যই বিপজ্জনক। প্রতিবেশী সব দেশে ভারত তার অনুগত লোক তৈরি করেছে এবং তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। ভারত চায় না বাংলাদেশ ভারত ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক রক্ষা করুক। পাকিস্তান, চীন তো দূরের কথা, এমনকি ভারতকে ডিঙিয়ে আমেরিকার সঙ্গেও সম্পর্ক গড়ে তুলুক, তা ভারত কোনোভাবেই মেনে নিতে পারে না। ভারতের এই ধরনের তৎপরতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য শুধু অপমানজনকই নয়, আমাদের অস্তিত্বের প্রশ্ন। ভারত মনে করে দেশটির আশপাশের ক্ষুদ্র দেশগুলো স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে মিশে যেতে হবে, অন্যথায় সেগুলো চক্রান্তের মাধ্যমে কিংবা জোরপূর্বক দখলে নিয়ে ভারতের অংশ করতে হবে। এই ধরনের একটি আগ্রাসী দেশের প্রতিবেশী হওয়ার বিপদটা বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত অনুভব করেন। পৃথিবীতে বহু বিশাল দেশের পাশে ক্ষুদ্র দেশ রয়েছে, কিন্তু সেগুলো শত শত বছর ধরে নিজস্ব ক্ষুদ্র ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে টিকে আছে, কারণ তাদের পাশে ভারতের মতো আগ্রাসী কোনো প্রতিবেশী নেই। যেহেতু এই সমস্যা আমরা ভৌগোলিক তথা প্রাকৃতিক ভাবেই পেয়েছি, তাই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি থাকতে হবে। এই ক্ষেত্রে আসার খবর হলো, বাংলা ভূখণ্ডের মানুষ ঐতিহাসিকভাবে বিদ্রোহী ও স্বাধীনচেতা। তারা কখনো বাইরের শক্তির কাছে মাথা নত করেনি। লাখ লাখ মানুষের শাহাদাতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই দেশকে রক্ষা শক্তি সামর্থ্য আমাদের আছে। আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না, তবে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে আমরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করব না। আমরা তো 1971 সাল থেকেই ভারতের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বমূলক নীতি গ্রহণ করেছিলাম, কিন্তু ভারত একদিনের জন্য আমাদের সঙ্গে তেমন আচরণ করেনি। ভারতের বন্ধুত্ব ছিল মুখে, কিন্তু বাস্তবে ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি। বন্ধুত্বের কথা বলে ভারত আমাদের বশ্যতা ও দাসত্বের শৃঙ্খলে বন্দী সব আয়োজন সম্পন্ন করেছিল। 2009 সালে মঈন ফখরুদ্দিনকে দিয়ে ভারত নিয়ন্ত্রিত ও পাতানো নির্বাচনের মাধ্যমে ভারতীয় চর শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল। তাকে ক্ষমতায় বসানোর পরপরই ভারতকে সাবেক সেনা প্রধান শঙ্কর রায়চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশকে আর কখনোই ভারতের নিয়ন্ত্রণ থেকে বের হতে হবে না বা দেওয়া হবে না। কিন্তু আমাদের বীর ছাত্র জনতা জুলাই আগস্টে অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে। ফলে দিল্লির দাসী হাসিনা তার প্রভুর কোলে আশ্রয় নেই। তার বাংলাদেশ ভারতীয় পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করে। আর একটি পরাজয় ভারতের কাছে একেবারেই অকল্পনীয় ছিল। বছরের পর বছর ধরে ভারত তার সমস্ত মেকানিজম ব্যবহার করেও কিভাবে শেখ হাসিনাকে রক্ষা করতে ব্যর্থ হলো, তা গবেষণার বিষয় হয়ে থাকবে। ভারতের চর শেখ হাসিনার জন্য এমন আসমানি গজব থেকে ভারত কোনো শিক্ষা নেয়নি, কিংবা বাংলাদেশকে পদানত করার চক্রান্ত থেকেও ফিরে আসেনি। দেশটির সচেতন মহল মনে করে, ভারত হাসিনার মতো আওয়ামী চোর ডাকাত ও দেশদ্রোহীদের উপর এখন আর পুরোপুরি নির্ভর করবে না। এর বদলে সে নানা অজুহাতে বাংলাদেশের সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতে পারে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব, সংবাদ মাধ্যম, সেনা কর্মকর্তা, এমনকি কূটনৈতিকদের এক প্রকাশ্য তৎপরতা ও মন্তব্য এবং হুমকি থেকে এর যথেষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এই ধরনের তৎপরতার মুখে আমাদের সক্রিয় বা নিষ্ক্রিয় থাকলে চলবে না। প্রতিরোধের অভ্যন্তরীণ প্রস্তুতি ছাড়াও আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে পারি। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজস্ব উদ্যোগে যে কোনো সূত্র থেকে যে কোনো ধরনের সমরাস্ত্র সংগ্রহের অধিকার আমাদের রয়েছে। ভারতের কাছে আরো নমনীয় হওয়ার কোনো সুযোগ ও সময় আর নেই। এখন
লড়াই করেই বাঁচতে হবে। আমাদের মনে রাখতে হবে ভারত একটি শতাব্দী বিভক্ত জাতি। ভারতীয় সেনাবাহিনীর ভেতরে নানা ধরনের বিভক্তি বিরাজমান। ওরা সেনাবাহিনীতে চাকরি করে কাজের জন্য, দেশের জন্য নয়। চাকরির জন্য তারা জীবন হারাতে চায় না। রৌমারী, বড়ইবাড়ি, পদুয়াই ভারতীয় সৈন্যদের পলায়ন ও আত্মসমর্পণের স্মৃতি এবং লজ্জা ভারতীয়দের এখনো তাড়িয়ে বেড়ায়। কিন্তু তথাকথিত পরাশক্তির অহংকার বোধে মত্ত ভারত তার চক্রান্ত থেকে মোটেই সরে যায়নি। ভারতীয় চক্রান্ত ও ভীতি থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে হলে আমাদের অনেকগুলো বিকল্পের কথা এখনই ভাবতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তারা অবশ্যই তা ভেবে দেখবে বলে আমার বিশ্বাস। তবে ভারত থেকে আমাদের কিছু শেখারও আছে। অনুন্নত দেশ হওয়া সত্ত্বেও ভারত কোটি কোটি নাগরিককে অভুক্ত রেখে আণবিক বোমা বানিয়েছিল। আত্মমর্যাদা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে না খেয়ে হলেও নিজের সমরাস্ত্র সক্ষমতা বাড়াতে হয়। উপমহাদেশের আণবিক অস্ত্রের প্রতিযোগিতা ভারতেই শুরু করেছে। ভারত তার আগ্রাসী নীতি তথা অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন থেকে সরে না এলে আমাদেরও ভিন্ন পথে হাঁটতে হবে। শহীদ নবাব সিরাজউদ্দৌলা তিতুমীর, বখতিয়ার খলজির সংগ্রাম, ভাষা আন্দোলন, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমানের বিদ্রোহ ও স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতা সংগ্রামের সফল জনযুদ্ধ, ৭৫ তেসরা নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানকে ব্যর্থ করুন এবং ৭ নভেম্বর সিপাহী জনতার সফল অভ্যুত্থান আমাদের প্রেরণার উৎসব। আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য মানুষের লড়াই চিরন্তন। এই চিরন্তন লড়াই আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভারত যা করছে তার খেসারত তাকে অচিরেই দিতে হতে পারে। বাংলাদেশে শেখ হাসিনাকে দিতে ভারত ১৫-১৬ বছর ধরে যে নিপীড়ন চালিয়েছে তার দায়িত্ব একদিন ভারতকে বহন করতেই হবে। হিটলার যুদ্ধ করেছে সারা বিশ্বে তার জাতির কর্তৃত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। ভারত ও শেখ হাসিনা দিয়ে বাংলাদেশের ঘরে ঘরে নির্যাতন চালিয়েছে দেশপ্রেমিক জনগণকে নিশ্চিহ্ন করে বাংলাদেশকে চিরতরে গ্রাস করার জন্য। সেই চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছি। গণহত্যার জন্য হিটলার বাহিনীর বিচার হতে পারলে শেখ হাসিনা ও আওয়ামী লীগেরও বিচার হবে। সেই সঙ্গে তার প্রভু ভারতকেও একদিন তার এইসব কৃতকর্মের জন্য ভুগতে হবে। একমত হতে পারেনি দলগুলো। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন। দেশের মৌলিক সংস্কারের লক্ষ্যে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলগুলো নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এই বিষয়ে সিদ্ধান্তের ভার জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে দলগুলো। তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনায় উচ্চকক্ষের বিষয়ে আগেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল এবং জোট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন সমর্থন জানিয়েছে। তারা সেভাবেই তাদের মত প্রকাশ করেছেন। প্রাথমিক পর্যায়ে আলোচনাতে সংখ্যাগরিষ্ঠ দলের কাছ থেকে এই মতামত পাওয়া গেছে। বলতে পারি বড় আকারে সংখ্যাগরিষ্ঠ দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনে মত দিয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজকের আলোচনায় দুইভাবে উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়। দলগুলো তাদের কেউ কেউ অবস্থান পরিবর্তন করলেও অনেকেই তাদের আগের অবস্থানে আছেন। একদিকে কেউ কেউ বলছেন ভোটের সংখ্যানুপাতে যেন উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসনের সংখ্যা অনুপাতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবও আছে। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এই বিষয়ে কোনো ঐকমত্যে আসতে পারছে না, সেহেতু একাধিক দিন উপেক্ষা করে বা উচ্চকক্ষের বিষয়ে আলোচনার পর আজও রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। তিনি বলেন, এই ব্যাপারে ঐকমত্য কমিশন নিজেদের মধ্যে আলোচনা করবে। আগামী দিনগুলোতে আমরা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখবো। কমিশন জোর দিয়ে মনে করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়ে একটি সিদ্ধান্তে আমাদের আসতে হবে। আমরা দ্রুত আলাপ আলোচনা করে আগামী বছরের বা আগামী সপ্তাহের গোড়ার দিকে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আরো বলেন, রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আজ 3টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আমরা 2টি বিষয়ে আলোচনায় অগ্রগতি অর্জন করেছি। 3টি বিষয়ের মধ্যে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন এবং সংসদের নারী প্রতিনিধিত্বের বিষয়। তবে সময় স্বল্পতার কারণে সংসদের নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি বলে জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।